অনেক অপেক্ষার পরে চলেই এলো মির্জাপুর সিজন 3। হিন্দি সিরিজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ এই মির্জাপুর। মুন্না ভাইয়ার মৃত্যু ও কালীন ভাইয়ার সিরিয়াসলি জখম হওয়ার মাধ্যমে শেষ হয়েছিল মির্জাপুর সিজন 2। আর এই হত্যাযজ্ঞ চালিয়েছিল গুড্ডু পণ্ডিত। এজন্য এখন সে মির্জাপুরের বাহুবলী। গোটা পূর্বাঞ্চল শাসন করবে সে, যে মির্জাপুরের গদিতে বসবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিরিজটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম মির্জাপুর। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে এগানো যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় মুন্না ভাইয়ার লাশ। আজকে মুন্না ভাইয়ার শেষ কার্য সম্পন্ন করা হচ্ছে। মুন্নার বাবা কালীন ভাইয়ার কোনো খোঁজ না থাকায় এই শেষ কার্য সম্পন্ন করতে এসেছে তারই বউ মাধুরী যাদব। সে আসলে এই রাজ্যের এমএলএ। ঠিকঠাকভাবে মুন্নার শেষ কার্য সম্পন্ন হয়ে যায়। এখান থেকে মাধুরী বের হয়ে যেতে থাকলে বাহিরে দাঁড়ানো লোকজন এটা সেটা বলতে থাকে, নিজের পরিবারকেই বাঁচাতে পারোনি, তবে এই রাজ্যের সাধারণ মানুষকে কিভাবে রক্ষা করবে তুমি? এখন কি আমাদের এটাও বিশ্বাস করতে হবে যে যে মানুষ নিজের পরিবারকে বাঁচাতে পারে না সে সবাইকে বাঁচাবে? তখন মাধুরী জানায়, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, তবে আমি কথা দিলাম যে বা যারা এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে ওদেরকে শাস্তি আমি দিবই, আর আপনাদের কারো ওপর কোনো রকম আঁচ আসতে দিব না আমি। এগুলো বলেই সেখান থেকে চলে যায় মাধুরী। এ পর্যায়ে গুড্ডুর বাবা রামাকান্ত পণ্ডিতের ওপর কেস চলছিল। গুড্ডুকে বাঁচাতে সে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলেছে, তারপর আবার নিজেই থানায় এসে ধরা দিয়েছে। আর এই ঘটনাগুলোই বর্ণনা করছিল একজন কনস্টেবল। তারপর জাজ যখন রামাকান্তকে জিগায় তখন সে সবকিছু স্বীকার করে নেয়। এটা দেখে তো প্রসিকিউটর একদমই খুশি হতে পারে না, আরও বলে এগুলো স্বীকার করেছে রামাকান্ত কারণ সে তার শাস্তি কমাতে চায়। যেহেতু সে অ্যাডভোকেট তো সে জানে নিজে থেকে যদি স্যারেন্ডার করে তবে শাস্তি অনেক কমে যায়। তখন জাস্ট পোক্ত প্রমাণ খোঁজার জন্য পরের তারিখ পর্যন্ত কোর্ট মুলতবি করে দেয়। এখানে গুড্ডুর মা ও বোনও এসেছিল। তারপর পরই রামাকান্তকে জেলের দিকে নিয়ে যাওয়া হয়। রাস্তায় যাওয়ার সময় কয়েকটা গাড়ি এসে ঘিরে ফেলে পুলিশ ভ্যানকে। এক হাতে ছড়ি নিয়ে এন্ট্রি নেয় গুড্ডু পণ্ডিত। তারপর বাবাকে গিয়ে বাড়িতে নিয়ে যেতে চায় আর ওনার জায়গায় অন্য কাউকে জেলে পাঠাতে চায়, কিন্তু কোনো কিছুতেই রাজি হয় না রামাকান্ত। আমি যেহেতু হত্যা করেছি সেটার জন্য আমার শাস্তি হতেই হবে, তুমি তোমার রাস্তা চুজ করেছো, আমি আমারটা। এটা বলেই বাবা সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, আমার স্কুটারটা থানায় আছে, ওটা বাড়িতে দিয়ে এসো। এ পর্যায়ে শারদ শুক্লা এসেছে মাধুরীর অফিসে। সে মুন্নার শেষ কার্যে আসতে পারেনি, এজন্য সরিও বলে। সাথে সাথে এটাও জানায়, আমি আছি আপনার সাথে, যে কোনো সমস্যা বা প্রয়োজনে আমাকে ডাকবেন, সাথে সাথেই আমি চলে আসব। আমার খারাপ সময়ে মুন্না আমার পাশে ছিল, তো আমারও উচিত সেটাই করা। কিন্তু এগুলো কোনো কিছুই যেন কেয়ার করে না মাধুরী। চলে যাওয়ার সময় কালীন ভাইয়া সম্পর্কে জানতে চায় শারদ, ওনার কোনো খবর পেয়েছেন? আসলে সেদিন কালীন ভাইয়াকে শারদই বাঁচিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু অন্য কেউই এ ব্যাপারে কিছুই জানে না। এ পর্যায়ে এক পিচ্চি একটা দোকানে এসে একটা পান নেয়। তখন পাশ থেকে একজন বলে, এই ছেলে জায়গা দেখিয়ে নিয়ে যাবে। আসলে গোলু গুপ্তা এখানে এসেছিল কালীন ভাইয়াকে খুঁজতে। সে খবর পেয়েছিল যে এই মহল্লায় কালীন ভাইয়াকে লুকিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। ছেলেটা যেদিক দিয়ে যাচ্ছিল ওরাও পেছন পেছনই যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ছেলেটা এক বাড়ির সামনে গিয়ে পিক ফেলে। সে বোঝায় যে বাড়ি এটাই। ওদের পেছন পেছন কয়েকজন দুটো মোটরসাইকেল নিয়ে আসছিল। ওরা সবাই রেডি হয়ে যায় সেই বাড়ির মধ্যে। ঢুকে পড়ে এক ঘরে। গিয়ে দেখতে পায় ডাক্তার এক লোকের ট্রিটমেন্ট করছিল, কিন্তু এটা তো কালীন ভাইয়া না। ঠিক তখনই কয়েকজন চলে আসে সেই ঘরে। তখন গোলু জানতে পারে এটা ওই লোকটার ভাতিজা। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা চলছে। ভাতিজার বক্তব্য যে তার বাবা মিলিটারিতে ছিল, সেখানে যেই টাকা কামিয়েছে সেই টাকা দিয়ে 15 বিঘা জমি কেনে, কিন্তু বাবা মারা যেতে না যেতেই চাচা সবকিছু নিয়ে নেয়। তবে চাচার বক্তব্য যে জমি ওর বাপদাদার ছিল, মৃত্যুর আগে ওর নামে দিয়ে গেছে। এসব কাহিনী শুনে গোলু যেন পাগল প্রায়ই হয়ে যায়। তখন সে ভাতিজাকে বলে যে জমি আছে সেটা দুজনে মিলে ভাগ করে নিবা, কিন্তু ভাতিজা জানায় চাচা তো মানবে না। তখন গোলু বলে যদি না মানে তাহলে ওকে পুরা পা ছাড়া করে দেওয়ার দায়িত্ব আমার। এইসব কাহিনী মিটে আসতেই গোলু দেখতে পায় অনেক লোকজন একত্রিত হয়েছে ওদেরকে মারার জন্য। ঠিক তখনই ওই এলাকার বাহুবলী এন্ট্রি নেয়। সাথে সাথে ওই ছেলেটাকেও ধরে এনে মেরে দেয় যে গোলুদের বাড়ি দেখিয়ে দিয়েছিল। মির্জাপুরের বাহুবলী গুড্ডু পাঠিয়েছে বললেও কোনো কেয়ারই করে না এ। আরও জানায় গুড্ডু এখনো গদিতে বসেনি, সব বাহুবলীর সমর্থনের পরেই ডিসাইড হবে। আর মেয়ে বলে তোমাকে আজকে ছেড়ে দিলাম, এর পরে এমন কিছু করলে কিন্তু ভালো হবে না। এই পর্যায়ে অনেকগুলো গাড়ি নিয়ে থানায় আসে গুড্ডু। বাবার স্কুটি নিতে এসেছে।
হাতের ছড়ি ফেলে স্কুটি নিয়েই বের হয়ে আসে গুড্ডু। সোজা বাড়িতে চলে আসে। এই বাড়িতে এখন মা আর বোন থাকে। বাড়িতে এসেই মাকে গুড্ডুর সাথে ওর বাড়িতে যেতে বলে, কিন্তু মা জানায় এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। গুড্ডু হাজার করে বোঝানোর পরেও কোনো লাভই হয় না। ওর মায়ের জীবনের শঙ্কা আছে বললে ওর মা জানায়, তুমি তো মির্জাপুরের বাহুবলী, আর আমি মির্জাপুরের বাহুবলীর মা, তো কার এত বড় সাহস আসে যে মির্জাপুরের বাহুবলীর মার গায়ে হাত দেয়? এদিকে মাধুরী এক পুলিশকে ডেকে গুড্ডুর ব্যাপারে কিছু একটা করতে বলে, কিন্তু কালীন ভাইয়ার বউ আর বাচ্চার যেন কিছু না হয়, ওদেরকে গুড্ডু জিম্মি করে রেখেছে, সাথে তারও যেন নাম না আসে এটাও বলে। এ পর্যায়ে কালীন ভাইয়ার বউ বিনা ত্রিপাঠী বের হয়, বাচ্চাকে আদর করছিল। কিছুক্ষণের মধ্যে গোলু বাড়িতে আসে। এই বাড়িতে এখন গুড্ডু, গোলু ও বিনা সবাই একসাথেই থাকে। মুন্না ভাইয়া ও কালীন ভাইয়াকে মারার মূল প্ল্যান ছিল বিনারই। গোলু এসেই জানায় সামনের সপ্তাহে বৈঠক হবে সব বাহুবলীর, পশ্চিম থেকেই মিডিয়েটর এসেছে। এসব অবস্থায় এমনটাই হয়। পশ্চিমে যখন এমন সমস্যা হয়েছিল তখন এখানকার বাহুবলীরাও গিয়েছিল, কিন্তু কালীন ভাইয়ার মৃতদেহ ছাড়া তো গদিতে বসা বা সব বাহুবলীর সমর্থন পাওয়া অতটা সহজ হবে না। যা করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে, আর গুড্ডুর মাথায় তো অত বুদ্ধি নেই। এজন্য বিনা সবকিছু গোলুর হাতেই ছেড়ে দেয়। যা করতে হবে এখন গোলুরই করতে হবে। রাত্রেবেলা গুড্ডু আসলে ওকে গোলু বুঝাতে গেলে কোনো লাভই হয় না। সে বৈঠকে বসতে একদমই নারাজ। যেহেতু সে মির্জাপুরের বাহুবলী, তো গদিতে ওরই বসার কথা, তো এজন্য সব বাহুবলীকে মির্জাপুরেই ডাকতে বলে দেয়। যারা আসবে না ওদেরকে দুশ্মন বলে আখ্যায়িত করবে বলে জানায়। এদিকে শারদ অনেকগুলো বাহুবলীর সাথে নিয়ে মিটিং করছিল। গুড্ডুকে কোনোভাবেই কিন্তু গদিতে বসতে দেওয়া যাবে না, তো যা যা করতে হয় আপনারা সবাই মিলে করবেন। সবাই শারদের সাথে একমত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর পরই মা শারদকে বলতে থাকে, সবকিছু পেয়াদা দিয়ে হবে না, রাজারও কিছু করতে হবে। এজন্য সময় থাকতে থাকতে পশ্চিমের মিডিয়েটরের সাথে দেখা করে সবকিছু সেটেল করে নাও, না হলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবে। এজন্য পরদিনই শারদ চলে আসে সেখানে। মনোয়ার নিয়াজির সাথে দেখা করে। সেই পশ্চিম থেকে মিডিয়েটর হিসেবে এসেছে। তখন মনোয়ার জানায় পূর্বাঞ্চলের গদিতে বসার মতো একজন লিডার প্রয়োজন। আপনি কি সেই লিডার? হলে ভালো, না হলে আরো ভালো। এ পর্যায়ে গুড্ডুর বাড়িতে এক বাহুবলী এসেছে। সে জানায় শারদ সব বাহুবলীর সাথে কথা বলছে, তো আপনারও উচিত সেটাই করা। কিন্তু এগুলার কোনো তোয়াক্কাই করে না গুড্ডু। যে গুড্ডুকে সাপোর্ট দিবে না তাকে কড়া মাসুল দিতে হবে জানায় গুড্ডু। গোলুও অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। সে তার কথা থেকে এক চুলও নড়বে না। এ পর্যায়ে গুড্ডু জিম করতে থাকলে আবারও গোলু এসে বলে এগুলা, কিন্তু কিছুতেই মানতে চায় না গুড্ডু। আরও বলে শক্তি আমার আর বুদ্ধি তোমার, তো যা করার তুমিই করো। এটা শুনে গোলু জানায় বুদ্ধি আমার ঠিক আছে, কিন্তু আপনি তো বুদ্ধির সঠিক প্রয়োগ করছেন না। কয়েকদিন এভাবেই কেটে যায়। আজ সব বাহুবলীকে নিয়ে বৈঠক হবে। শারদ সহ সব বাহুবলী এসেছে বৈঠকে, শুধু গুড্ডুই আসেনি। কথাবার্তার এক পর্যায়ে শারদ জানায় গুড্ডু তো কোনোভাবেই গদির দাবিদার না, কারণ সেই বৈঠকেও আসেনি। গদিতে বসার জন্য পাওয়ারের সাথে সাথে বুদ্ধিরও প্রয়োজন, যেটা গুড্ডুর মধ্যে এক ফোঁটাও নেই। তো গদ্দির আসল হকদার আমিই। ঠিক তখনই এন্ট্রি নেয় গুড্ডু। পূর্বাঞ্চলের গদ্দির হকদার কেবলমাত্র সে নিজেই, কারণ মুন্না ভাইয়া আর কালীন ভাইয়াকে সেই মেরেছে। এটা শুনে বাহুবলীরা কালীন ভাইয়ার বডি দেখতে চায়, কিন্তু সেটা না থাকায় চুপ হয়ে যায় গুড্ডু। এ পর্যায়ে মিটিং চলতে থাকলে হঠাৎই শারদ বলে, তোমার গুন্ডাগিরির জন্য 3টা জান গেছে, তোমার ভাই, বউ আর পৃথিবীতে না আসা তোমার বাচ্চা। এটা শুনে একদম ক্ষেপে ফায়ার হয়ে যায় গুড্ডু, গিয়ে মারতে থাকে শারদকে। দুজনের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক তখনই মনোয়ার থামায় ওদেরকে, আর জানায় এখন দেখছি গদির দাবিদার দুজন, গুড্ডু ও শারদ। তো সামনের তারিখের মধ্যে এমন কিছু একটা করো যেন মনে হয় তুমিই গদ্দির হকদার, তবে কোনো খুন যেন না হয়, তাহলে কিন্তু পশ্চিমরা মিডিয়েটর থেকে অফেন্সে চলে যাবে। যে এই নিয়মের বাইরে যাবে তাদেরকে একদম ধূলিসাৎ করে দিবে। সেখান থেকে চলে যাওয়ার সময় আবারই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কেন এত উঠছে শারদ কিছুই বুঝতে পারছে না গুড্ডু। তখন গোলু বলে হয়তো কালীন ভাইয়ার বডি শারদই নিয়ে গেছিল সেদিন, কিন্তু কোথায় লুকিয়েছে কিছুই জানে না ওরা। সেখান থেকে শারদ সোজা এক জায়গায় এসে পড়ে। এখানকার সিকিউরিটি দেখে মনে হচ্ছে মহামূল্যবান কিছু আছে এই জায়গায়। এসেই দেখা হয় ভারত ত্যাগীর সাথে। ওর এখানেই রেখেছে কালীন ভাইয়াকে। বেঁচে আছে কালীন ভাইয়া, কিন্তু কোমায়। এই অবস্থা থেকে কি ফিরবে কালীন ভাইয়া?
জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।